নমস্কার, সবাইকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অসংখ্য অভিনন্দন জানিয়ে আমি অনুষ্ঠানে হাজির হয়েছি। আর অনুষ্ঠানটা শুরু করার আগে সেই আদ্যাশক্তি মহামায়া যিনি আমার মন্দিরকে জাগিয়ে রেখেছেন, দেখতে পাচ্ছেন সেই বিগ্রহ, তার চরণে প্রণাম জানাই। অঙ্গ মহেশগ্নে মহামায়ে চামুণ্ডে মুণ্ডমালিনী আইরারাজ্ঞং বিজয়ং দেহি দেবী নারায়ণী নমস্তুতে। বাতাসে একটা পুজো পুজো গন্ধ এসেছে, পুজো আসছে, এই কথাটাই যথেষ্ট, তাই নাকি? চারিদিকে কেনাকাটির, দোকানে দোকানে ভিড়। আপনি বড় বড় শপিং মলে অলরেডি ভিড় শুরু হয়ে গেছে। কারণ আপামর বাঙালির কাছে যে পুজো আসছে এই কথাটা যে কত গুরুত্ব, কতটা মানে রাখে, একমাত্র তারাই বলতে পারে। এবং অবাঙালিদের কাছেও এই 9 দিন ধরে নবদুর্গা বা নবরাত্রি, যাকে আমরা বাংলায় বলি নবরাত্রি, তাদের পুজো রাখেন। অর্থাৎ দেবী দুর্গাকে পুজোর মাধ্যমে মনন স্মরণের মাধ্যমে মানুষ কিন্তু পেতে পারে অপার সুখ, শান্তি, সমৃদ্ধি। সেই জন্য এই কথা মাথায় রেখে আর মাত্র কয়েকটা দিন পরে মহালয়া, অর্থাৎ 21শে সেপ্টেম্বর 2025 আমরা পেতে চলেছি এই মহালয়া। অর্থাৎ পিতৃপক্ষের অবসান এবং তারপর থেকেই দেবী পক্ষের সূচনা। এখন আমি যে অনুষ্ঠানটা করছি এখন পিতৃপক্ষে, এই মাত্র কয়েকটা দিন পরে যে মহালয়াটা চলে যাবে এবং দেবী পক্ষ। তাই এই মহালয়ায় আমি কিন্তু বিশেষ কিছু পুজো পাঠের আয়োজন করেছি ইচ্ছাময়ী কালী বাড়িতে, এবং তারপর থেকে নবরাত্রি শুরু হয়ে যাবে, মহা সমারোহে নবরাত্রি উৎসব পালিত হবে, এটা বলার কোনো অবকাশ রাখে না। তাহলে এই পিতৃপক্ষে যে পুজোই আমরা করি না কেন, অর্থাৎ পিতৃগণের উদ্দেশ্যে এই যে তিল জলদানের কথা বলা হয়েছে, সেটার মাধ্যম দিয়ে কি হলো, পিতৃরা অর্থাৎ আমাদের যারা পূর্বপুরুষ তারা খুশি হয়। তাদের বাদ দিয়ে কিন্তু কোনো কাজ হয় না। সেই জন্য আগে পিতৃপক্ষ, পরে মাতৃপক্ষ। এমনি তো দুটো পক্ষ আছে, অর্থাৎ শুক্লপক্ষ এবং কৃষ্ণপক্ষ। তাহলে এই পিতৃপক্ষে জলদানের কথা বলা হয়েছে। জলদান করলে আমাদের পূর্বপুরুষরা সন্তুষ্টি হয়। তা আমি যে পুজো পাঠ করব এই মহালয়ার দিন, এবং সেটা স্পেশাল পুজো, বিশেষ কিছু পুজো, যার মাধ্যম দিয়ে মানুষ পেতে পারে অপার সুখ, শান্তি, সমৃদ্ধি এবং মনোবাসনা পূর্ণ করে থাকেন দেবী দুর্গা ঠিক এই সময়। এই জন্য দেবী পক্ষে যদি কেউ রত্ন, কবচ, যন্ত্রম ধারণ বা গৃহে স্থাপন করতে পারে, যারা আগে নিয়েছেন তারা এই দেবী পক্ষে একটু দুধ গঙ্গা জলে ধুয়ে নিয়ে সেই মন্ত্রের ওপর জোর দিয়ে অন্তপক্ষে 9টা দিন করুন, দেখবেন খুব ভালো ফলাফল পাবেন। কারণ দেবী দুর্গা কৈলাস থেকে বাপের বাড়িতে আসছেন, ঘরের মেয়ে উমা আমাদের ঘরে ফিরছে, একটা আনন্দের বার্তা নিয়ে আসছে। এবার তো আসছেন গজে, হাতিতে, পঞ্জিকা মতে শস্যপূর্ণ বসুন্ধরা। কিন্তু মায়ের যে আশাটা, এই যে এটা অত্যন্ত শুভ। অর্থাৎ আমরা যদি প্রাণপণে ভক্তি, বিশ্বাস, আস্থা নিয়ে তার কাছে কিছু চাই, আমরা ঠিক তাই পাবো। মা ফেরান না কাউকে। হ্যাঁ, কি আছে দেখিনি। হ্যালো হ্যালো হ্যালো, নমস্কার। হ্যাঁ, কোথা থেকে? আমি কাটোয়া থেকে বলছিলাম। কাটোয়া, তাই তো? কার সম্পর্কে জানবে? হ্যাঁ, কাটোয়া থেকে, পূর্ব বর্ধমান। আচ্ছা, কার সম্পর্কে জানবে? আমার মেয়ের
সম্বন্ধে জানবো। মেয়ের নামটা বলো, সেউসি পাল। জন্ম তারিখটা যদি বলো। জন্ম তারিখ হচ্ছে 19/11/2000। সময় বলো। সময় 5:12 ভোর না বিকেল? ওটা সন্ধ্যেবেলায়, সন্ধ্যে। তার মানে 4:12 বললে না? না না, 4টে 4:48। হ্যাঁ হ্যাঁ 48। মানে তবেই তো 5:12 হবে। হ্যাঁ 5টা বাজতে হ্যাঁ হ্যাঁ ঠিক। জন্মস্থান কি দুর্গাপুর, এই বর্ধমান? হ্যাঁ পূর্ব বর্ধমান। হ্যাঁ হ্যাঁ। এবার আমি বলে যাচ্ছি, তুমি মিলিয়ে নাও। ওর জন্মবার রবিবার। রবিবার, হ্যাঁ। আচ্ছা, ওর রাশি হচ্ছে অবকাহারা চক্রে, ও সিংহ রাশি বৃষ লগ্ন। এবার দেখো সিংহ রাশির প্রতীক কি। সিংহ রাশির প্রতীক হলো চলমান একটা সিংহ, যে সিংহটা চলছে, মুভ করে। এই জন্য সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে একটা সম্ভাবনা দেখা যায়, কারণ তারা চলতে থাকে, চলতে পছন্দ করে। একটা জায়গায় স্ট্যাগন্যান্ট হয়ে বসে থাকা বা স্থির হয়ে বসে থাকা তাদের নিয়ম বিরুদ্ধ। আচ্ছা হলো, কারণ এই প্রতীকটা তার রয়েছে। আচ্ছা, পূর্ব ফল্গুনী অর্থাৎ 12 নম্বর নক্ষত্র, রবির নক্ষত্রে জন্ম। রবির 3টে নক্ষত্র রয়েছে। কি কি? কৃত্তিকা 3 নম্বর, 12 নম্বর হচ্ছে পূর্ব ফল্গুনী, আর একটা হচ্ছে 21 নম্বর, অর্থাৎ 21 পূর্ব আষাঢ়া। ঠিক আছে? এ দেখো প্রত্যেকটা এই রবি, আচ্ছা রবির দশায় জন্ম হলে তারপরে কিসের দশা আসে? চন্দ্রের দশা। হ্যাঁ চন্দ্রের দশা। চন্দ্রের দশা পেয়েছে তোমার মেয়ে। চন্দ্রের দশা চলে যাওয়ার পর আসে মঙ্গলের দশা। মঙ্গলের দশা, হ্যাঁ। মঙ্গলের দশা চলে যাওয়ার পর আসে রাহুর মহাদশা। এইভাবে ভেঙে ভেঙে বুঝিয়ে বুঝিয়ে, কেউ বলবে না, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। ঠিক আছে? এইবার মেয়ের মেয়ের যেটা পাচ্ছি, আচ্ছা করণ হচ্ছে তৈতিলকরণ। তৈতিলকরণ খারাপ না, কিন্তু রিক্তা তিথি জন্ম, তিথি শ্রেণীকে, কারণ শুক্লপক্ষে 15টা তিথি রয়েছে, কৃষ্ণপক্ষে 15টা। একে আবার শাস্ত্রকারগণ 5 ভাগে বিভক্ত করেছেন। নন্দা তিথি, হ্যাঁ, জয়া তিথি, রিক্তা তিথি, পূর্ণা তিথি, তারা এইভাবে 5টা ভাগে ভাগ করেছে। তাহলে ওর হচ্ছে রিক্তা তিথিতে জন্ম। ঠিক আছে? রিক্তা হচ্ছে নবমী তিথি। এই নবমীর এই তিথির মালিক হলেন, সেটা হলো কে? দেবী দুর্গা, অর্থাৎ নবদুর্গা। সুতরাং এই জাতক যাদের রিক্তা শ্রেণীর নবমী তিথিতে জন্ম, সেই তিথির লটকে কে রুল করছে, কার দ্বারা চালিত হচ্ছে, কার দ্বারা নিয়ন্ত্রিত হতে হচ্ছে, সেইটা বিচার করতে হবে। বিচার এত সহজ নয়। ওই আমি কালসর্প, মাঙ্গলিক, বীজদোষ এর মধ্যেই ফেলে দিলাম চারটাকে, না। কারণ গণনাটার মধ্যে অনেক কিছু বিষয়বস্তু লুকিয়ে আছে, অনেক কিছু লুকিয়ে আছে। আচ্ছা, আর একটা জিনিস বলি, ওর যেটা প্রশ্ন আছে কর্মজীবন আর বিবাহিত জীবন, তাই তো? একটু সাড়া দাও। কর্মের জীবন আর বিয়ের জীবন, এই দুটো প্রশ্ন তোমার মাথার মধ্যে ঘুরছে? হ্যাঁ পড়াশোনা। পড়াশোনা করছে এখনো? হ্যাঁ করছে। কি পড়ছে? ও মাস্টার ডিগ্রি করে। আচ্ছা, এর আগে পড়াশোনার ক্ষেত্রে গ্যাপ গেছিল? হ্যালো, বলুন। বলছি পড়াশোনার ক্ষেত্রে কোনো গ্যাপ হয়েছিল? গ্যাপ? হ্যাঁ 1 বছর। এই দেখো, আমি ধর্মতলার কাছে একটা স্টুডিও থেকে বসে বলছি, আর তুমি ফোন করেছো কাটোয়া থেকে। হ্যাঁ ঠিক ঠিক। তাহলে দেখো, আমি কিন্তু চার্ট দেখলে ধরে নেব, আমাকে কিচ্ছু আড়াল করা যায় না। মাটি নড়বে তো আমার কথা নড়বে না। হ্যাঁ স্যার, জ্যোতিষশাস্ত্র গুলে খেলে বলা যাবে। চেষ্টা করেছি, গুলে খেয়েছি কিনা সেটা আমি বলতে পারবো না। আমি চেষ্টা করি যে মানুষকে একদম পিন প্রেডিকশন করতে। ঠিক আছে? এই যে ব্যাপারটা, আচ্ছা তোমার মেয়ের মধ্যে যেটা রয়েছে, সবচেয়ে বড় কথা হলো ওর সিংহ রাশি। ও কিন্তু সবসময় উচ্চ দিকে কিন্তু লক্ষ্য। আচ্ছা। অগ্নি রাশি,
ঠিক আছে? অগ্নি রাশি মানে অগ্নি তত্ত্ব, মানে ফায়ারি এলিমেন্ট, 4টে তত্ত্ব রয়েছে, বুঝতে পেরেছ? অগ্নি, মাটি, বায়ু, জল। জানো? তাহলে আকাশটা নেই, আমরা তো পঞ্চতত্ত্ব জানি, আকাশ নেই কেন? কারণ আকাশ হচ্ছে তার একদম সীমানা, দ্য স্কাই ইজ লিমিট, কারণ আকাশ হচ্ছে অসীম। অগ্নিতত্ত্ব মানে তার ভিতরে ভিতরে অনেক কিছু করবার মানসিকতা জ্বলছে, করবার মতো ইচ্ছে প্রকাশ হচ্ছে না, ভিতরে কিন্তু সেটা কিন্তু তৈরি হচ্ছে, ফুটছে, আমার কথা বুঝলে? কিন্তু তার মধ্যেও সম্ভাবনা আছে, প্রবাবিলিটি আছে, কিন্তু সেইটাকে বার করে আনতে হবে। হ্যাঁ, চাকরি দেখো, কেন চাকরির স্থান হচ্ছে কর্মস্থান, দশম ভাব, তা দশমের লর্ডকে শনিদেব, তাহলে শনিদেব লগ্নে বসে নিজের দশম ঘরকে দেখছে, ওর চাকরি বাঁধা, কেউ রোধ করতে পারবে না। আমি গোপাল শাস্ত্রী বলে যাচ্ছি টেবিল বাজিয়ে, কেউ রোধ করতে পারবে না। তাহলে কি কি বিয়েটা, ওই বিয়েটার ক্ষেত্রে একটু বাধা, কেন বৃহস্পতি আছে কিন্তু শনি তো লগ্নে বসে আছে, এবং শনি রবির মধ্যে, কারণ ঠিক শনি যেখানে বসে আছে তার ঠিক 180 ডিগ্রি দূরে সমসপ্তমে ও রাশিচক্রের রবি বসে আছে। তাহলে শনি রবির মধ্যে পিতা পুত্রের সম্পর্কটা ভালো নয়, একদম, এই তো জানো। তাহলে এই যে জায়গাটা, এই সামনেই মহালয়ার অমাবস্যা, মেয়েরা অনেক কাজ করছি, যেমন মাঙ্গলিক দোষের কিছু কাজ করছি, তারপরে বীজ দোষের কিছু কাজ করছি, এরকম যেগুলো নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে জীবনে সেগুলোর কাজ করছি। তার পাশাপাশি অন্য কোনো জায়গা থেকে তার সম্ভাবনা আছে, তার মধ্যে জায়গাটা আছে, সেটাকে বার করে আনছি, এনে তাকে সঠিক গাইডলাইন দিচ্ছে, অর্থাৎ সেই সকল জাতক জাতিকাদের। এই জন্য মহালয়ার সময় নেই, যারা মনে করছেন কাজ করাবেন, কারণ এখন থেকে কিন্তু যোগাযোগ করুন, আর কিন্তু বেশি কাজ নিতে পারবো না, অলরেডি মানুষ কিন্তু নাম লিখিয়ে চলে গেছে। হ্যাঁ, বুঝতে পারলে? না, এইটা আজকের দিনে বিবেচ্য নয়, আমি আগেও বলছি, আমি অনুষ্ঠানে কেন বলছি, কারণ চাকরির ক্ষেত্রে এতটাই কম্পিটিশন, সেখানে আজকের দিনে সেটা বিচার করা ঠিক নয়। যাতে পাবে তাতেই চাকরিটা করবে, চাকরি হবে, বিয়ের জীবনটাতে সমস্যা, শরীর নিয়ে ভাবতে হবে। ওর মা আছেন, মার কিন্তু শরীর স্বাস্থ্য ভালো যাবে না, আর্থারাইটিস, হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, হ্যালো, পায়ে ব্যথা, এই ধরনের ব্যথা বেদনায় কষ্ট পাবে, আমি দায়িত্ব নিয়ে বলছি। বলো, যে কটা কথা বলেছি তুমি কি আমার সঙ্গে একমত? কারণ আমার একটা কথা মাটিতে পড়ে না, বেদ বাক্য। ভালো থেকো, শুভ শারদিয়া। এই শারদিয়ার পূর্ণ লগ্নে প্রত্যেকের ভালো হোক, মঙ্গল, কারণ মা এবার যেহেতু গজে আসছে, পঞ্জিকা মতে অত্যন্ত শুভ, অত্যন্ত শুভ ইন্ডিকেশন দিচ্ছে। সুতরাং আমরা সেই দেবী দুর্গার কাছে, মায়ের কাছে, ঘরের মেয়ে উমা, প্রসাদী ভাষায় বলতে হয়, অর্থাৎ এবার আমার উমা এলে আর পাঠাবো না, প্রসাদী ভাষায়, কারণ এটা হচ্ছে আগমনী গান, রামপ্রসাদ সেনের লেখা, তিনি মাতৃ সাধক ছিলেন। বলেছিলাম না, সাধকদের দর্শন আর আমাদের মতো সাধারণ মানুষের দর্শন কিন্তু আলাদা। এবার আমার উমা এলে আর পাঠাবো না, কে বলছে? উনি গানটার মাধ্যমে বলছে মা মেনকা। কাকে বলছে? গিরিকে বলছে। তাতে যদি লোকে বলে মন্দ, কারো কথা শুনবো না। কারণ মেয়েরা সাধারণত বাপের বাড়ি এলে বেশি দিন থাকলে, অনেক দিন থাকলে অনেকে বলে কি ব্যাপার শ্বশুর বাড়ি যাচ্ছে না, বিয়ের পর বলছি, সেই জন্য বলছে লোকে যদি খারাপ কথাও বলে কারোর কথা শুনবো না। তার মানে মা আর মেয়ের মধ্যে আত্মিক সম্পর্ক নিয়ে এই রামপ্রসাদ সেন এই গানটা লিখেছিলেন। কত বড় মাপের সাধক ছিলেন তে চিন্তা করুন এই রামপ্রসাদ সেন। বলছে তারপরের লাইনে কি বলছে? যদি এসে মৃত্যুঞ্জয় উমা নেবার কথা কয়, মায়ে ঝিয়ে করব ঝগড়া, জামাই বলে মানব না।
কারণ নবমী নিশি শেষ হয়ে গেলে ভোলানাথ কিন্তু এসে হাজির হয়ে যান, শাস্ত্রের কথা। আর সেই যেন নীলকণ্ঠ পাখি ছাড়ার কথা বলা হয়েছে, দেখবেন এখন তো নীলকণ্ঠ পাখি পাওয়া যায় না, মাটির করে ছাড়ে। কারণ নীলকণ্ঠ পাখি কি করে, সেখানে গিয়ে অর্থাৎ মহারাজকে, এই মহাদেবকে বার্তা দেয়। তাই বলছে রামপ্রসাদ সেন, গানটা দেখুন কত ভাবের গান, কত ভক্তির, মানে ভক্তি আর রসের যেন মাখামাখি। যদি এসে মৃত্যুঞ্জয় এসে যদি বাড়িতে এসে দাঁড়ায়, অর্থাৎ মৃত্যুঞ্জয়ের কি শ্বশুর বাড়ি, সে তো তার স্ত্রীকে নিতে এসছে, বলছে মায়ে ঝিয়ে করবো ঝগড়া, জামাই বলে মানবো না, অর্থাৎ মহাদেবকে জামাই বলে মানবো না। কত ভাব, এটাই তো ফিলোসফি, এটাই দর্শন। এটা কজনে আমরা উপলব্ধি করতে পারি বলুন তো? এই উপলব্ধি যার আছে, যার এই ফিলিংস আছে, তাকে কখনো সরানো যায় না। এই ফিলিংসটাই সবচেয়ে বড় জিনিস, জীবনের সবচেয়ে বড় হচ্ছে এই যে অনুভূতি। কারণ ভগবান মূর্তি থাকে না, ভগবান থাকে চেতনায়, হৃদয়। এই যে মহালয়া শব্দের মহৎ আলয়, অর্থাৎ অর্থাৎ সুন্দর বাড়ি, অর্থাৎ জ্যোতির প্রকাশ। আর কি, পরমাত্মা রূপে ভগবতী রয়েছেন এবং মহা ব্রহ্মের সঙ্গে যে মিলন, সেটাই হচ্ছে মহালয়া। এই জন্য পিতৃতর্পণের কথা বলা হয়েছে। অবগাহন অর্থাৎ অর্ধেক জলে নেমে, অর্থাৎ সূর্যদেবের উদ্দেশ্যে কি কর, তিল আর জল নিবেদন কথা বলা হয়েছে। এটা শাস্ত্রে, হিন্দু শাস্ত্রে বলা হয়েছে, আমি হিন্দু ব্রাহ্মণ বংশের সন্তান, তবে আমি কিন্তু পিতৃপক্ষে এই তর্পণ করার পর আপনি মাতৃপক্ষে দেবীর বন্দনা করতে পারবেন। আর আমার তো নবরাত্রি 9 দিন চলবেই, প্রত্যেকের নামে যারা যারা নাম লিখিয়ে গেছেন, এখনো যারা নাম লেখাতে চাইছেন, তারা কিন্তু লিখিয়ে নিতে পারেন। মহাসংকল্প যজ্ঞের আমি আয়োজন করেছি এই 9 দিন ব্যাপী নবদুর্গার উপর। তার ফুটেজ আপনারা পিছনে দেখতে পাচ্ছেন, নবদুর্গার যে ফুটেজ দেখতে পাচ্ছেন, এবং এই সেই যজ্ঞ অনুষ্ঠানের কিছু ক্লিপিংস আপনারা দেখছেন। আমার ফুটেজটা পিছনে দেখুন, আমার পিছনে ঠিক রয়েছে যজ্ঞ অনুষ্ঠানের। আর এই মহালয়ার দিন কিছু অশুভ শক্তি, কারণ দেবী দুর্গা যেভাবে অসুরদের নিহত করেছিলেন এবং স্বর্গমত্তকে বাঁচিয়েছিলেন, ঠিক সেইভাবে আমাদের যদি কোনো রকম অশুভ গ্রহের প্রভাব থাকে, নেগেটিভ ইম্প্যাক্ট হয়ে থাকে, তাহলে আমরা এই মহালয়ার দিন মা আসার সাথে সাথেই আমরা সেগুলোকে রিমুভ বা সরিয়ে দেব। এই কথা মাথায় রেখে বিশেষ পুজো অর্চনের আয়োজন করেছি। যারা যারা মনে করছেন আপনারা পুজোয় সামিল হবেন, তাহলে মহালয়ার দিন প্রত্যেকের উপস্থিতি একান্তভাবে কাম্য। এবং মন্দির প্রাঙ্গণ থেকে মায়ের অন্নভোগ প্রত্যেকেই পাবেন, কারণ দেবী দুর্গার নামে এই নবরাত্রি দেখতে, নবদুর্গার যে বিগ্রহ দেখতে পাচ্ছেন, এবং এই যে দেবী দুর্গার বা মহাব্রহ্মময়ী ব্রহ্মশক্তির যে অন্নভোগ, এটা পাওয়া দুষ্কর, ভাগ্যের ব্যাপার। আপনারা প্রত্যেকে ভক্তরা পাবেন যারা উপস্থিত থাকবেন। আর যাদের সমস্যা জটিল থেকে জটিল, কঠিন থেকে কঠিন, কোনো রেহাই পাচ্ছেন না, সমস্যা যেন দিনকে দিন চেপে ধরছে, সময়ের জাতাকলে সমস্যার ফাঁদে পড়ে আপনাদের জীবন বিপন্ন হচ্ছে, তারা কিন্তু যোগাযোগ করবে। এবং যাদের আগের কাজও পেন্ডিং হয়েছে, এই দিনটার মাহাত্ম্য, গুরুত্ব অপরিসীম, আমি ভাষায় বলতে পারবো না। আমি নিজে হাতে কাজ করি এবং অনেক আমার বন্ধু স্থানীয় জ্যোতিষ আছে যারা আমার থেকে কাজগুলো অনেকে করিয়ে নিয়ে যায় মন্দির থেকে এসে, বলে গোপাল ভাই আমায় করে দেবে একটু। বলে আমি তো এই পুজো পাঠ তন্ত্র আমি করি না, আমি শুধু জ্যোতিষের প্রেডিকশন করি। নিশ্চয়ই, এবং জ্যোতিষ সম্পর্কে আমার সঙ্গে আলোচনা করে, আমি নিশ্চয়ই করে দেবো। হয়তো তার ক্লায়েন্টের জন্য কাজ আমার থেকে করিয়ে নিয়ে যায়। অনেকে এরকম আছে, আমার এরকম বন্ধুস্থানীয় অনেক জ্যোতিষ যারা এই তন্ত্রটা করে না বা
পুজো পার্বণ ইত্যাদির মধ্যে যায় না, কারণ আমার তো এই 9টা দিন সংকল্প যজ্ঞ, প্রত্যেকের নাম গোত্র দিয়ে নিয়ম শাস্ত্রীয় বিধান বৈদিক মন্ত্র উচ্চারণের মাধ্যম দিয়ে আমি কিন্তু ক্রিয়াটা করব। এটা যাতা ব্যাপার নয়, জানবেন। এই 9টা দিন মাতৃপক্ষে করা মানে আপনার জীবনের ভোল বদল হয়ে যাবে এই দেবী দুর্গার কৃপায়। এবং এই আসনে ইচ্ছাময়ী কালী বাড়িতে ব্রহ্মময়ীর পাদপদ্মে এই যে পুষ্পাঞ্জলি নিবেদন অর্থাৎ আত্মনিবেদন, এর যে কি মাহাত্ম্য, এর যে কি গুরুত্ব, যারা কতবার করিয়েছিলেন তারাই জানেন, আমি ভাষায় বলতে পারবো না। সুতরাং সময়, যারা অনেকে দূরে রয়েছেন তারা ভাবছেন আমি তো পৌঁছতে পারবো না, কারণ হাতে মাত্র কয়েকটা দিন, ফোনে যোগাযোগ করুন। কারণ এখন কিন্তু ভাগ্য জানার সময় নেই আমার হাতে, কারণ প্রচুর কাজের চাপ। এবং দেবী পক্ষে ধারণ করতে পারলে তাহলে সেটা কিন্তু অভূতপূর্ব সাফল্য দেবে। দেবী পক্ষে যদি ধারণ করা যায়, দেবী পক্ষে যদি তার সঠিক ভাবে তার উপায় অবলম্বন করা যায়, তার শক্তি উত্তরোত্তর বৃদ্ধি পায়। যাদের অর্থনৈতিক সমস্যা, অর্থ থাকছে না, টাকা পয়সার ভীষণ ক্রাইসিস, ডানে আনতে বাঁয়ে কুলোতে পাচ্ছেন না, নানাভাবে জীবনটা বিপন্ন হয়ে যাচ্ছে, তারা কিন্তু আমি যেটা করছি সেটা হচ্ছে ধন গৌরী, গৌরী মানে মা দুর্গারই অপর নাম, এই ধন গৌরী যন্ত্রম, যাতে আর্থিক শ্রীবৃদ্ধি হচ্ছে না, অত্যন্ত প্রভাবশালী, প্রভাবদায়ী। এরপরে করব আকর্ষণ, অর্থাৎ যাদের দেখা যাচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে উত্তরোত্তর কি হচ্ছে, আকর্ষণটা কমে যাচ্ছে, তাদের জন্য বিশেষ ক্রিয়াকলাপ কিছু করব। এই আকর্ষণ কিসের পরে করব? কামেশ্বরী মহামায়া কামাক্ষার আর কামেশ্বর মহাদেব এদের। আর এই সময় এরা কিন্তু অত্যন্ত জাগ্রত থাকেন। বারবার বলছি, মা দুর্গা কিন্তু অত্যন্ত প্রসন্ন থাকেন। ভক্তিযুক্ত মনে যারা যেটা প্রার্থনা করবেন, যে কাজ করাবেন, সেটাই সাফল্য দেবে। সেটা চাকরির বাধা কাটবে, ব্যবসার উন্নতি হবে, মেয়ের বিয়ের ক্ষেত্রে সাফল্য দেবে, বাস্তুগত সমস্যা থাকলে সেটা দূর করবে। অনেকের সন্তান অবাধ্য, অনেকের দেখা যায় মেয়েরা চলে গেছে অন্যজনের সঙ্গে, মা বাবার সঙ্গে কোনো যোগাযোগই রাখছে না, মানে অন্য ছেলের হাত ধরে চলে গেছে। মা বাবার কিছু বলতে গেলে তাদেরকে নানাভাবে মানে অদ্ভুত অদ্ভুত আচরণ করছে। এবং অনেক সময় দেখা যায় ভুল বুঝিয়ে খুব ইমোশনের ফাঁদে ফেলে বিভিন্ন মনোহারী কথা বলে এরকম অনেকে নিয়ে বিয়ে করে নেয়। নিয়ে যায় মানে বিয়ে করে নেয়, নিশ্চয়ই বিয়ে করুক, তাতে ব্যাপারটা না। ব্যাপারটা যে মা বাবার তো মানুষ করলো। আরে বাবা, তুমি এতদিন কোথায় ছিলে মা? আজকে 18 বছর তোমাকে কে খাইয়ে পড়ে এতদিন করলো, তাদের তুমি চোখের জল ফেলছো, নিশ্চয়ই যোগাযোগ রাখো। তারা তো কিচ্ছু চায় না, মা বাবারা সন্তানের কাছে তাদের কি একটু যোগাযোগ, সন্তানের এই যে স্নেহধন্য থাকা, এটাই তাদের কাছে বড় কথা। আর কি চাই? এটাই তো অনেক বড় কথা। ওই জন্য তো বলি, দু এক জায়গায় ঘুরে আমার কাছে এসো। যদি কোনো জায়গায় তোমরা ব্যর্থ হও, কোনো জায়গায় যদি দেখছো তোমার হচ্ছে না, কারণ এই দেবী পক্ষকে কাজে লাগাও, মাতৃপক্ষকে কাজে লাগাও, মহালয়াকে কাজে লাগাও, সময় নষ্ট করো না। হ্যাঁ, কি আছে একটু দেখে নিন। হ্যালো হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? ভাঙর থেকে দাদা। ও, ভাঙর থেকে। জয় জয় মা দুর্গা, বলো জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা শেরাবালি। ঠিক এইভাবে জোরের সঙ্গে বলবে। এই জোরের সঙ্গে জোরের একটা ভূমিকা আছে। হ্যাঁ হ্যাঁ, ব্যাস। এই এই আর মা জগৎ বলছে যে প্রাণ ভরে, এটা শ্রী শ্রী চণ্ডীতে মার্কেন্ড পুরাণে বলছে যে ভক্তি ভরে মায়ের নাম নিয়ে একবার জগদম্বা বলে ডাকে, তার আর কোনো
ভয় থাকে না। অর্থাৎ মা তার পাদপদ্মে সন্তানকে আশ্রয় দিয়ে দেন। আশ্রয় নিয়ে যে ভজে তাকে কোনদিন মা ফেলেন না, অর্থাৎ মা দুর্গা তাকে সরায় না, তার চরণকে আশ্রয় ভিক্ষে করে। কিন্তু আমরা কি করি, তার চেয়ে বড় কথা আমরা নিজের জন্য বেশি উতলা হয়ে পড়ি। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, আমার যেন সন্তানের চাকরি হয়, আমার ভালো বাড়ি হয়, আমি যেন গাড়িটা করতে পারি, আমি যেন এই জমিটা কিনতে পারি, এইরকম আমাদের চাওয়া পাওয়া। এই তো অর্থাৎ মায়ের সঙ্গে সেই দর্শন সাধকদের আত্মিক সম্পর্কটা যেন কোথাও গিয়ে ধাক্কা খাচ্ছে। হ্যাঁ বল বাবু, নাম কি? পিন্টু নস্কর। পিন্টুর জন্ম তারিখ 23/9/1997। অনুষ্ঠানটা কেমন লাগছে? খুব সুন্দর, খুব সুন্দর। আজকে নবরাত্রি নিয়ে আলোচনা করছি, খুব সুন্দর লাগছে। বাহ 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 বাহ, জয় মা জয় মা। জয় মা দেবী। যা সময়টা পিন্টু? 6:58। সকাল 6:58। জন্মবার কি মঙ্গলবার? আচ্ছা, রাশি হচ্ছে মিথুন রাশি। আর কি কন্যা লগ্ন? মিথুন রাশি কন্যা লগ্ন, অর্থাৎ তুমি হচ্ছে বুধের জাতক। কেমন? এবার কালপুরুষে বা ন্যাচারাল জোডিয়াকের 6th হাউস হচ্ছে কন্যা লগ্ন, আর 3rd হাউস হচ্ছে তৃতীয়, অর্থাৎ মিথুন, মিথুন রাশির ঘর। তাহলে তোমার মিথুন রাশির ঘরে এখানে নক্ষত্র কি কি আছে? 5, 6, 7। ঠিক আছে, তাহলে কি মৃগশিরা অর্থাৎ মঙ্গলের নক্ষত্র পেয়েছে। এবার এই নক্ষত্রের 4খানা করে চরণ আছে, আমি আগে বলেছিলাম। প্রত্যেকটা নক্ষত্রের মান কত? 13°20'। এবার একে যদি 4 দিয়ে ভাগ করা হয় 3°20' করে হয়। ঠিক আছে, এইবার দেখা যাচ্ছে, এবার দেখতে হবে মঙ্গল। মঙ্গল কিসে রয়েছে? তোমার মঙ্গল হচ্ছে বদ নক্ষত্র, কারণ আমাদের তারা বিচারটা করার দরকার আছে। 9টা তারা রয়েছে: জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, প্রত্যরী, সাধক, বদ, মিত্র, অতিমিত্র বা পরম মিত্র, যেটা বলবে, অর্থাৎ আলটিমেট ফ্রেন্ড, একেবারে পরম মিত্র। তা সেই হিসাবে মঙ্গল, কারণ মঙ্গলের ভূমিকা রয়েছে, যেহেতু তোমার মঙ্গলের দশায় জন্ম, যেহেতু মৃগশিরা নক্ষত্র, মঙ্গলের 3টে নক্ষত্র রয়েছে, 5, 14, 23। 5 হচ্ছে মৃগশিরা, 14 হচ্ছে চিত্রা, ঠিক আছে, আর 23 হচ্ছে ধনিষ্ঠা। এই 3টে নক্ষত্র, কারণ প্রত্যেকটা গ্রহের, এমনকি ছায়া গ্রহেরও 3টে করে নক্ষত্র আছে। এই যে 9টা তারার মধ্যে এক একটা ঘরে 3টে করে নক্ষত্র রয়েছে। কিন্তু এই মঙ্গল তোমার কিন্তু ভালো অবস্থায় নেই, কারণ মঙ্গল কোথায় রয়েছে? ইনঅ্যাক্টিভ হাউস, বৃশ্চিকে। যদিও তার নিজের ঘর, মঙ্গল হচ্ছে নিজের ঘরেই রয়েছে, কিন্তু ওটা হচ্ছে নিষ্ক্রিয় ঘর। প্রত্যেকটা গ্রহে 2টো করে ঘর আছে, একটা সক্রিয় ঘর, একটা নিষ্ক্রিয় ঘর। ঠিক আছে, রাহু কেতু তো ছায়া গ্রহ, রবি চাঁদ ছাড়া বাকি যে গ্রহগুলো আছে প্রত্যেকটা সক্রিয় আর নিষ্ক্রিয়। আমি এর আগেও বলেছি, মানুষও 24 ঘন্টা খাটতে পারে না বা সক্রিয় থাকতে পারে না, তাই না? ওই জন্য দিনে পরিশ্রম করে, খাটে, আর রাত্রিবেলায় গিয়ে ঘুমোয়। একদম। তাহলে গ্রহদেরও তো সেই ব্যাপারটা রয়েছে। হ্যাঁ, গ্রহদেরও তো সেই ব্যাপারটা রয়েছে। এইবার দেখতে হবে আমার কি নক্ষত্র। তোমার হচ্ছে ভদ্রা নক্ষত্র, মানে নক্ষত্র শ্রেণী, এই তিথির শ্রেণী হচ্ছে ভদ্রা, আর নক্ষত্র হচ্ছে মৃগশিরা, বলে তো দিয়েছি। এইবার নক্ষত্র চরণ 3 পেয়েছে। 3 চরণ খারাপ নয়, কিন্তু এই সব ভদ্রা নক্ষত্রে জন্ম হলে আমি দেখেছি বেশিরভাগ ক্ষেত্রে তার মধ্যে একটা লাজুক ভাব থাকে। ভদ্রা নক্ষত্রে যারা জন্ম হয়, মানে ভদ্রা তিথিতে, তিথি শ্রেণী ভদ্রা তিথি, তাদের হচ্ছে লাজুক হয়, তাদের মধ্যে বড্ড একটু এলোমেলো ভাব থাকে, কোনো কিছু করার আগে একটু ভয় পেয়ে যাওয়া, একটু হতাশার মধ্যে চলে যাওয়া, এই লক্ষণগুলো তোমার মধ্যে হয়। কারণ ভদ্রা তিথি শ্রেণী, তিথিটাকে, কারণ নক্ষত্র বিচার, তিথি বিচার, এবার হচ্ছে করণ বিচার। আচ্ছা, তার মধ্যে 27টা যোগ আছে।
যোগের মধ্যে ব্যতিপাত যোগ হচ্ছে সবচেয়ে খারাপ যোগ। তারপরে যে অশ্রিক যোগ, এইসব যোগগুলো খুব ভালো নয়। ব্যতিপাত যোগে তোমার জন্ম 17 নম্বর। ব্যতিপাত যোগে যাদের জন্ম হয় তাদের জীবন কিন্তু নানাভাবে প্রভাবিত হয়, জীবনটা হয় দোদুল্যমান, জীবনের মধ্যে অনেক কিছু করার শক্তি থাকা সত্ত্বেও সেটা বেরিয়ে আসতে চায় না, কোথাও গিয়ে ধাক্কা খেয়ে যায়, কোথাও গিয়ে আটকে যায়, হতে চায় না বা হতে দেয় না, পদে পদে বাধা দেয় ব্যতিপাত যোগ। যাদের জন্ম ছকে ব্যতিপাত যোগ আছে তারা মিলিয়ে নাও আমার কথাগুলো। কারণ অবকাহারা চক্র যার যে জ্যোতিষ গুনতে সক্ষম নয়, সে জ্যোতিষের এখনো পর্যন্ত সেই জ্যোতিষটাকে মানে লেম্যান বলতে পারি, জানে না কিছুই, কেন বলতে পারি, কেন বলছি, অবকাহারা চক্রটা শুধু আমি বলেছি না ওই শনির 7.5 কাল সর্প, এর বাইরে বেরিয়ে আসুন। যুগ বদলাচ্ছে, মানুষ আপডেট হচ্ছে, আজ পৃথিবী ছেড়ে চাঁদে যাচ্ছে, মহাকাশে যাচ্ছে, সুতরাং যুগ বদলাচ্ছে, আমরা সেই একই পন্থায় পড়ে থাকবো। হ্যাঁ, কাল সর্প আছে, শনির 7.5 আছে, মাঙ্গলিক আছে, এগুলো আমি অস্বীকার করছি না, কিন্তু এর বাইরে থেকে তো সম্ভাবনা তৈরি হতে পারে। এরকম আমি এরকম 1000 চার্টের কাল সর্প দেখেছি, তারা ভালো আছে, তারা জীবনে উন্নতি করেছে। আমি প্রায় 1500 মাঙ্গলিক দোষের চার্ট আছে আমাকে জানা, তারা কিন্তু বিবাহিত জীবন তাদের তো কোনো হ্যাম্পার করেনি সেভাবে। কেন করেনি? কারণ অন্যদিকে সেই যে সম্ভাবনাগুলো সেগুলোকে তোলা গেছে, জানা গেছে। আর করণটা দেখি, কারণ সূর্য আর চাঁদের মধ্যে 12 ডিগ্রি হলে একটা তিথি তৈরি হয় বলেছিলাম, আর 6 ডিগ্রি তৈরি হলে একটা করণ তৈরি হয়। তাহলে করণ হচ্ছে ভাবকরণ চর, ঠিক আছে, খারাপ নয়, তবে তোমার আরো 2 থেকে 2.5 বছর যেতে হবে, তবে গিয়ে উন্নতিটার যোগ রয়েছে। আর একটা কথা বলবো, তোমাদের গোপন শত্রু প্রবল, এই শত্রুরা নানাভাবে প্রভাবিত করছে, নানাভাবে সমস্যা করছে, তোমাদের পিছনে জোঁকের মতো লেগে রয়েছে। মিলিয়ে নাও, হ্যাঁ কি না? একদম দাদা ভাই, একদম তোমাদের পিছনে জোঁকের মতো লেগে রয়েছে, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। একদম একদম 100% রাইট। আরে আমার কথা বলছি না বেদ বাক্য, জ্যোতিষটাকে আমি 1 পৃষ্ঠা হলো জানি, আমি বলছিলাম সব শিখে ফেলেছি, আমি শিখছি, আমি এখনো এবিসিডি শিখছি আমি মনে করি, কিন্তু অনেকে আছে না জেনে না শিখে ভুল তথ্য, হঠাৎ করে দুম করে একটা প্রেডিকশন দিয়ে দিল, একটা দুম করে একটা ভালো অনেক টাকার প্রতিজ্ঞা দিয়ে দিল, অথচ সে তার বিচারের জায়গাটাই গেল না। এটা আমি বিরোধী। আগে বিচারটা ঠিক করুন। সেটাই। কি কথাটা কি ভুল বললে তুমি বলবে, আমি উঠে চলে যাবো এখান থেকে? না না, ঠিক বলেছেন একদম। আরে তুমি দুম করে একটা প্রেডিকশন করে দিল, আমার কাছে এসছে এরকম ছকে, এই 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 তুমি খারাপ, এই এই হবে, আরে আরে তার মধ্যে যে সম্ভাবনাটা আছে সেটাই বললো না, তার ভালো দিকটা তুলেই ধরলো না। সে যে একটা বড় জায়গায় পৌঁছতে পারে সেটা সুপ্ত অবস্থায় রয়েছে, সেটাকে জাগিয়ে দিলে, প্রস্ফুটিত করে দিলে, খুলে দিলে, মেলে দিলে সে তো উচ্চতায় পৌঁছবে, সেই জায়গাটাই আসতে চাইল না। কিন্তু আমার কাছে সেটা হবে না। আমি বলি তো 2-1 জায়গায় ঘুরে আমার কাছে এসো, যদি জীবনে কিছু করতে হয় একবার হলে এসো। ভালো থেকো। যে সকল চেম্বারে আমাকে পেয়ে থাকেন, গড়িয়াহাট মঙ্গলবার সন্ধ্যে 6টা থেকে 8টা, এই মহালয়ার আগে পেয়ে যাচ্ছেন গড়িয়াহাট, যাদবপুর বৃহস্পতিবার বিকেল 5টা থেকে 7টা, হাওড়া ময়দান জাগৃতি, এখানে পাচ্ছেন বিকেল 4টে থেকে 7টা। এই সকল চেম্বারে আসার আগে অবশ্যই ফোনে একটু যোগাযোগ করে আসবেন, বুকিংটা করে নেবেন, তাতে প্রত্যেকে উভয়ের সুবিধে হয়। দেখে নি কি আছে। হ্যালো হ্যালো, হ্যাঁ, বলছি আমি ওই মগরা থেকে বলছিলাম, আমার মেয়ের সম্পর্কে একটু জানবার জন্য। আচ্ছা, মগরা থেকে, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, মেয়ের নাম কি? মেয়ের নাম তৃষা পালিত। দেখা হয় অনুষ্ঠান আমার? হ্যাঁ দেখি আচ্ছা মাঝে মাঝে। আচ্ছা, বলো তৃষার জন্ম তারিখটাই যদি বলো। জন্ম তারিখ হচ্ছে 20 ফেব্রুয়ারি 1993। সময়টা বলো।
সময় সকাল 9:45। জন্মস্থানটা বলো। জন্মস্থান উলুবেড়িয়া, হাওড়া। জন্মবার কি শনিবার? শনিবার। আচ্ছা, রাশি হচ্ছে মকর রাশি, বৃষ লগ্ন। আচ্ছা ঠিক আছে, মকর রাশির ক্ষেত্রে তিনটে এখানে নক্ষত্র আছে, কালপুরুষের 10তম রাশি। আচ্ছা হ্যাঁ, 23, 24, 25। এইবার বলি, এখানে পেয়েছে শ্রবণা। আচ্ছা, এইবার এই যে জায়গাটাই বলি, শনি চন্দ্র এক জায়গায় বসে আছে, ঠিক আছে, একে আমরা সাধারণত বলি বীজ দোষ। কিন্তু এই বীজ দোষ বলে আমি তো হাত পা গুটিয়ে বসে থাকবো না, এই বললাম অন্য অন্য সম্ভাবনাগুলো আমাকে তুলে আনতে হবে। এর শুক্র কিন্তু পাওয়ারে আছে। আচ্ছা এর শুক্র গ্রহটা পাওয়ারে আছে, এবং শুক্রের ঠিক 180 ডিগ্রি দূরে বৃহস্পতি অবস্থান করছে। অর্থাৎ খুব সুন্দর একটা সম্পর্ক তৈরি হয়। দেখো, বৃহস্পতির ঘরের মালিক শুক্র এখানে খুব তুঙ্গস্থ এক্সল্ট অবস্থায় রয়েছে। এই শুক্রের দৃষ্টি পড়ছে দেবগুরু, অর্থাৎ দৈত্যগুরুর দৃষ্টি দেবগুরুর ওপর পড়ছে, দেবগুরুর দৃষ্টি দৈত্যগুরুর ওপর। তাহলে এই যে একটা সুন্দর সংযোগ, সুন্দর কানেকশন, সেটা অনেক বড় জায়গায় যেতে পারে, অনেক ভালো কিছু সুযোগ সুবিধে নিয়ে আসতে পারে। সেটা কিন্তু যোগ পরিলক্ষিত হয়, যোগ দেখা যাচ্ছে ওর মধ্যে। ঠিক আছে, ওনার ওই চাকরি পরীক্ষার কি মানে পরীক্ষা দিচ্ছে কিন্তু কিন্তু হবে না তো, কেন? ওই যে বললাম দশম স্থানে, দশম স্থানটাও ড্যামেজ হয়ে রয়েছে। আচ্ছা ঠিক আছে, দশম স্থানটা ওর কিন্তু এখানে শুভ ইন্ডিকেশন দিচ্ছে না। আচ্ছা দশমের জায়গা কিন্তু গন্ডগোল আছে। আচ্ছা আর একটা কথা হলো, ওর মেয়েদের মঙ্গলটা ভালো হওয়া জরুরি। লগ্নপতি মঙ্গল তৃতীয়ায় বসে আছে, অনেক যোগাযোগ নিয়ে আসবে। ওর মধ্যে উদ্যমের সাফল্য, এগুলো কিন্তু এই মঙ্গলের কারণে ওকে নিয়ে আসবে। এইটা একটা গুড ইন্ডিকেশন দিচ্ছে, একটা সুন্দর সংযোগ তৈরি করছে। আচ্ছা ঠিক আছে, তাহলে ওর এখানে অসুবিধে কি করছে, কোন জায়গাটা? এই যে শনি চন্দ্রের যে জায়গাটা রয়েছে না, নেগেটিভ ইম্প্যাক্ট, এই জায়গাটাকে এই যে মহালয়ার অমাবস্যায় আমি বিশেষ পুজো পাঠ করি, যদি মনে হয় এইটার খণ্ডন করে দেবী পক্ষে এটাকে নাও, এটা উপকার পাবে। আচ্ছা বলছি, আপনার ওই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা, আপনাকে যদি আমি পরে কথা বলি। হ্যাঁ নিশ্চয়ই, আমার নাম্বারটা রেখে দাও, কারণ এই দিনটা পাবে না। এই অকাল বোধনের পুজো মানে 1 বছর পর আবার আসবে, তাই না? হ্যাঁ এই সময় দেবী দুর্গা অত্যন্ত প্রসন্ন থাকেন, আচ্ছা অত্যন্ত প্রসন্ন থাকে। হ্যাঁ, এই জায়গাটা পাচ্ছি। 5, 6, 7 তিনটে নক্ষত্র রয়েছে, মঙ্গল পেয়েছে 6 নম্বর আদ্রা নক্ষত্র, রাহু নক্ষত্র পেয়েছে। এবার রাহু নক্ষত্র পেলে কি হয়, রাহু এখানে বলবত্তার, মঙ্গল রাহুর মধ্যে টাসেল হচ্ছে, সম্পর্কের অবনতি ঘটছে। এইটা সুন্দর ইন্ডিকেশন দিচ্ছে না। হ্যাঁ বলো, কি বলবে? বলছি তাহলে আপনার সঙ্গে কি ডাইরেক্ট ওখানে গিয়েও কথা বলা যাবে তো? হ্যাঁ, ফোনে কথা বলে নিতে পারো, এখানে এসে কথা বলতে পারো। যারা দূরে রয়েছো, তাদের যারা মনে করছো এই যোগটাকে কাজে লাগাবে, তাদের বাড়ি পর্যন্ত সেই সকল দুষ্প্রাপ্য বস্তু, জাগ্রত করা বস্তুই পাঠিয়ে দেবো। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো ভালো। সব রকম ব্যবস্থা আছে আমার, তুমি শুধু যোগাযোগ করবে, ব্যাস, আর কিছু না। ফোন নাম্বারটা রেখে দাও দুখানা, 9874244916, 9007547542। এই দুটি নাম্বার জীবনের ভোল কিন্তু বদলে দিতে পারে আপনার। আর প্রথম হচ্ছে শুদ্ধ জ্যোতিষ বিচার, পিওর অ্যাস্ট্রোলজি। আমি কিন্তু এটার ভীষণ গুরুত্ব দিই, পিওর অ্যাস্ট্রোলজি, অর্থাৎ নির্ভুল অ্যাস্ট্রোলজি, অর্থাৎ নির্ভুল জ্যোতিষ এবং শাস্ত্রসম্মত, এবং তার ব্যাখ্যা, আমি প্রত্যেকটা জিনিসের ব্যাখ্যা করে বুঝিয়ে দেব, কেন হয়েছে, কি বৃত্তান্ত, সমস্ত কিছু, মূল ত্রিকোণ কি, প্রত্যেকটা গ্রহের আলাদা আলাদা নেচার আছে, এক একটা রাশির এক একটা নেচার রয়েছে, তাই না? বুঝতে হবে তো। এবং তার একটা প্রতীক আছে, সিম্বল আছে। যেমন আমি বলি, আমি বোঝানোর খাতিরে বলি, মেষ রাশির প্রতীকটা কিরম দেখবে, দুটো ভেড়া পরস্পর গোতানো অবস্থায় রয়েছে। ভেড়ার যে মানে শিঙে শিঙে যুদ্ধ করছে, বা মাথায় মাথায় এভাবে
যুদ্ধ করছে, মানে গোতান অবস্থায়, এটাই যে সিম্বল। তার মানেটা কি? এই সিম্বলটা দিয়েছে, তার মানে কি? মেষ রাশির জাতক জাতিকারা খুব লড়াকু মনের, তাদের মধ্যে লড়াই করার মন মানসিকতা, যদি মঙ্গল ভালো জায়গায় থাকে, মঙ্গল যদি নিষ্ক্রিয় না হয়ে যায়, মঙ্গল যদি পজিটিভ থাকে এবং তিথি যদি তাদের সাপোর্ট দেয়, তাহলে তারা লড়াই করে কিন্তু সেটা নিয়ে নেবে, তাদের সঙ্গে লড়াইতে পারবে না। এটা সিম্বল। বৃষ রাশির কিরম সিম্বল? বৃষ রাশির হচ্ছে একটা ষাঁড়, যেমন মহাদেবের কাছে নন্দী বসে থাকে, ঠিক তেমনি, অর্থাৎ তিনি লক্ষ্যে অবিচল। লক্ষ্যটা অর্থাৎ তার মধ্যে, এদের মধ্যে ক্রিয়েটিভ গুণটা ভীষণ ভালো হয়। ক্রিয়েশন, কিছু করব, কাপড়ের মধ্যে ফেব্রিক্স, কিছু আঁকা। যেমন এই বৃষ রাশির একটি মেয়ে আছে, মানে মা বাবা আসে আমার কাছে দেখাতে, মেয়েটা এত গুণী, একটা জামার মধ্যে বা গেঞ্জির মধ্যে কি সুন্দর ড্রয়িং করে দেবে, দেখে বুঝতে পারবেন না। অর্থাৎ নিজের মানে শিল্প কলা কার্যের মধ্যে খুব একেবারে সাবলীল। মিথুন রাশির সিম্বলটা কেমন? অর্থাৎ একটা নারী মূর্তি এবং একটা পুরুষ মূর্তি পরস্পর রয়েছে এবং তারা আলিঙ্গনরত অবস্থায়, মিথুন রাশির সিম্বল। কর্ক রাশি কি? কাঁকড়া। কাঁকড়া বিছে না, বিছে হচ্ছে বৃশ্চিক, কাঁকড়া ক্র্যাব, ইংলিশে বলে ক্র্যাব, দুটো দাঁড়া থাকে, দেখবে দাঁড়া নিয়ে ঘোরে। অর্থাৎ শত্রু আক্রমণ থেকে রক্ষা করার জন্য ভগবান কিন্তু ওদের দুটো দাঁড়া দিয়ে ধরে নেয়। সিংহ, তারপরে সিংহ রাশিতে বললাম সিংহ, মানে সিংহ রাশির যে প্রতীক, শুধু সিংহ না, চলমান সিংহ, অর্থাৎ যে সিংহটা চলছে, মুভ করছে। তার মানে কি? তাদের মধ্যে সম্ভাবনা আছে, তাদের মধ্যে চালিকা শক্তি আছে, তাদের যদি সঠিক পথে চালিত করা যায়, তারা কিন্তু চলবে, তারা কিন্তু লক্ষ্যে পৌঁছবে। সিংহ রাশির জাতক জাতিকাদের আমি দুম করে যদি বলে দিই যে তোমার সিংহ রাশি, তোমার মাঙ্গলিক দোষ, তোমার কিছু হবে না, এই কথাটা বলাই ভুল। আরে তাদের তো ভগবানে দিয়েই পাঠিয়েছে, এবং তার প্রতীকটা কি, সিম্বলের মধ্যে কি আসছে বুঝতে হবে তো। জ্যোতিষ করলে হয় না, প্রত্যেকটা জিনিসের মাপকাঠি আছে, প্রত্যেকটা জিনিস, তাই না? আমি একটা জমি কিনবো, জমির তো একটা মাপ আছে রে বাবা, 2 কাঠা 3 কাঠা কি 1.5 কাঠা বা 2 কাঠা 3 ছটা, একটা মাপ রয়েছে। তাহলে প্রত্যেকটা এই রাশিদের একটা মাপ রয়েছে। কন্যা রাশি সিম্বল কি? একটা নারী মূর্তি। তুলা রাশি কি? তুলাদণ্ড, অর্থাৎ দাড়ি পাল্লা। সেটা কিন্তু দাড়ি পাল্লা ঠিক আছে, সেটা কিন্তু ভাসমান অবস্থায় রয়েছে, মানে মাটিতে কিন্তু দাড়ি পাল্লাটা টাচ করে নেই। এখানেই বিচার। এই যে সিম্বলগুলো, এরও কিন্তু অর্থবহ এবং অর্থ মিনিংফুল আছে। আচ্ছা, এবার চলে আসি বৃশ্চিক রাশি। বৃশ্চিক, স্করপিয়ন, কাঁকড়া বিছে, পিছনে হুল থাকে, পিছনের হুল দিয়ে আক্রমণ করে। কাঁকড়া যেমন দুটো দাঁড়া দিয়ে আক্রমণ করে, এই বিছে আবার তার পিছনের হুল ফুটিয়ে দেয়। ধনু রাশির একটা তীরন্দাজ, অর্থাৎ তীর মারছে, অশ্বারোহী, অর্থাৎ অশ্বের উপর আরোহণ করে, মানে ঘোড়ার উপর, কিন্তু তার লক্ষ্যে অবিচল। ধনুরাশির জাতক জাতিকারা কিন্তু লক্ষ্যে অবিচল, এবং তার পিছনের যে তুন, তাতে কোনো তীর নেই। তাহলে এই যে সিম্বল আরো আছে, আজকে আর সময় নেই, বলা হলো না। এই যে ক্যাপ্রিকর্ন, অর্থাৎ পরে আসছে মকর রাশি, অ্যাকুয়ারিয়াস, কুম্ভ রাশির পূর্ণ কলসি, যেমন মীন রাশি, দুটো মাছ, আমি পরে হয়তো আলোচনা করবো, আজকে আর সময় নেই। মানে বিপরীত পুচ্ছ, অর্থাৎ ঠিক উল্টো দিক থেকে দুটো মাছ পরস্পর দিয়ে ছুটছে, অর্থাৎ তার মধ্যে গতি রয়েছে। আজ আর নয়, আমাকে থামতে হচ্ছে। আপনারা আমার অনুষ্ঠান দেখুন এই চ্যানেলে। আর যারা মহালয়া বা দেবী পক্ষকে, মাতৃপক্ষকে কাজে লাগাতে চাইছেন, তারা অবশ্যই আমার ফোন নাম্বার রেখে দিন। জীবনের যে কোনো সমস্যায় কিন্তু কাজে লেগে যাবে। একটু চণ্ডীপাঠ করি, কেন হয়তো পূর্ণতার প্রাপ্তি হয় না, তাই না? ওং নমো দেভ্যৈ মহাদেভ্যৈ শিবায় শততং নম নম প্রকৃত্রৈ ভদ্রায় নিয়তা প্রণতস্পতম রৌদ্রায় নমো নিত্যৈ গৌর্যধাত্রৈ নমো নম
जस्नाव এই চন্দ্র রূপিণ্যৈ সুখাयै শততং নম কল্যাণৈ প্রণতা বৃদ্ধৈ শ্রদ্ধৈ কুর্ম নমো নম নৈরিত্যং ভুবিত্যা লক্ষ্মীনে সর্বাণ্যেতে নমো নম দুর্গা ওই দুর্গ পারাই সারাই সর্বকারিণে খ্যাত তথৈব কৃষ্ণা ওই ধূম্রাই শততং নম অতি সৌমাত্রতে নতস্তস্যৈ নমো নম নমো জগৎ প্রতিষ্ঠায় দেব্যৈ কৃত নমো নমঃ या देवी सर्वभूतेषु विष्णुमती शब्दिता नमस्तस्यै 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 नमो नमः।